বাংলাবারের ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত। আমাদের মাঝে উপস্থিত আছেন সুদূর আমেরিকায় বসবাসরত কিন্তু আমাদের থেকেও অনেকটা বেশি পরিমাণে বাঙালি কাঞ্চন বন্দ্যোপাধ্যায়। নমস্কার। বাংলার এই প্রাচীন শহরগুলির কথা শুনছিলাম, তার গরিমার কথা শুনছিলাম। এগুলো আরো অনেক দীর্ঘ গল্প, আমাদের হাতে হয়তো এতটা সময় নেই। আপনি বলছিলেন তখন হঠাৎ মনে পড়লো হংসেশ্বরী মন্দিরের কথা। রবীন্দ্রনাথ নন্দলাল বসু পাঠিয়েছিলেন হংসেশ্বরী মন্দিরের ওই কারু কাজগুলো দেখবার কথা। আপনি একবার অজন্তা ইলোরার কথাও বললেন, তিনি অজন্তা ইলোরাতেও নন্দলাল বসুকে পাঠিয়েছিলেন। এবং হংসেশ্বরী মন্দিরেও যে পোড়ামাটির যে কীর্তিগুলো আছে, নরনারীর যে মূর্তিগুলো আছে, দেবদেবীর মূর্তি আছে, তার সবকিছুই রবীন্দ্রনাথ দেখেছেন এবং তা যাতে আগামী প্রজন্ম জানতে পারে। এটা বলতে গিয়ে ত্রিবেণীর কথা যখন আসছিল, ত্রিবেণী, সপ্তদ্বীপ, সপ্তগ্রাম এবং বাংলার যে বাণিজ্য পথগুলো, কলকাতা তৈরি হয়ে যাওয়ার পর এই বাণিজ্য নগরগুলো আস্তে আস্তে তার অতীত ঐতিহ্য হারিয়ে ফেলে। এবং ৯০-এর দশকে আমি নিজেও তাতে উপস্থিত ছিলাম। কলকাতার ৩০০ বছর এরকম একটি উৎসব কলকাতায় হয়েছিল বেশ দীর্ঘদিন ধরে। এবং তখন বাম মনোভাবাপন্ন ঐতিহাসিকরা এই শহরের ৩০০ বছরের ইতিহাস, তার আগে কিছু নেই, এটা বলতে গিয়ে তখন আমাদের লজ্জায় বোধহয় মুখ পুড়ছিল। তার কারণ আমি যে এলাকায় থাকি, আদ্যাপীঠ, এই মন্দিরের প্রাচীন ইতিহাস, ইডেন গার্ডেনে মায়ের একটি মূর্তি পাওয়া যায়। কলকাতা কালীঘাট থেকে যে কলকাতার উৎপত্তি, এই যে ধর্মতলা যা এসপ্ল্যানেড পরবর্তীকালে ব্রিটিশরা রাখে, তাতে ধর্ম ঠাকুরের থান ছিল ধর্মতলা। এবং কেউ কেউ বলেন যে কাশ্মীর থেকে দেবী মূর্তিকে কালীঘাট মন্দিরে আনানো হয়েছিল এবং ধর্ম ঠাকুরের কাছে যে থাকতেন সাধু বাবা, তিনি প্রতিদিন গিয়ে কালীঘাটের মন্দিরে গিয়ে তার পুজো দিতেন। এই যে অতীত ইতিহাসগুলো, তা সবই কিন্তু আমাদের অজানা রয়েছে। আমার মনে হয় এইগুলোকে দিয়ে আপনি যদি নবজাগরণের কলকাতায় প্রবেশ করেন। আসলে এই যে ১৬৯০ সাল নাগাদ চারনগর থেকে এলেন, এসে এখানে সুতানুটিয়ার ৩টে গ্রাম নিয়ে নগর কলকাতা নগরের পত্তন করলেন। এই যে একটা একটা মিথ্যা ইতিহাস আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ এই যে যদি শুধু সুতানুটি ধরা হয়, সুতানুটির অ্যাকচুয়াল নাম ছিল সুতালুটি। ওখানে মানে টেক্সটাইল, মানে সুতোর, তাঁতের যে ব্যবসা বিশালভাবে ছিল, যেটা খুবই প্রমাণিত সত্য এখন। এবং জব চার্নকের আসার আগেই হাজারখানেক ইউরোপীয় লোক এই অঞ্চলে থাকতো। তো ওরা কি ওই বন জঙ্গলে বাঘ আর বাঘ সিংহের আর মশার তাড়া খেয়ে খাবার জন্য এসেছিল ইউরোপ থেকে? এখানে নিশ্চয়ই খুবই উন্নত কিছু একটা বাণিজ্য এবং বিপণন কেন্দ্র ছিল, এবং বহু জিনিসপত্রও তৈরি হতো, এবং বিশেষ করে পাট এবং সুতোর যে ব্যাপার-স্যাপার এই অঞ্চলে খুবই হতো। কারণ মানে যখন প্রাচীনকালে যখন আমাদের ধনধান্যে পুষ্পে ভরা সেই ধান এবং চালের যখন আ আ যখন খুব বেশি মানে উৎপাদন হতো, তখন যারা বর্ধিষ্ণু সমাজ তখন নতুন কিছুর খোঁজে, তখন পাট এবং তুলো এখানে নিয়ে এসে বিভিন্ন রকমের ব্যবসাপাতি হয়েছিল, এবং শুধু পাট আর তুলো না। তো যাই হোক, তো কলকাতার ইতিহাস অনেক পুরনো, এবং আমার মনে হয় যে এই সবই একই সঙ্গের, যে গঙ্গা মানে গঙ্গেয় উপত্যকার যে কাহিনীগুলি, সে গ্রিক বা রোমান বা মহাভারতে যা কিছু পাওয়া যায়, হিউয়েন সাং, সেই একই অবিচ্ছিন্ন সভ্যতার একটি অংশ ছিল কলকাতা। এবং এমন একটা পজিশন, মানে ওখানে সমুদ্র এবং নদীর কাছাকাছি, তাম্রলিপ্ত চলে যাওয়ার পর কলকাতার একটা অলরেডি এস্টাবলিশ জায়গা ছিল বলেই ইউরোপীয়রা, ডাচ, পর্তুগিজ, ফ্রেঞ্চ এবং ব্রিটিশরা এসেছিল। তো কলকাতায় যখন ব্রিটিশরা আসার পর যেটা আমরা জানি যে নবজাগরণটা এই দিক থেকেই শুরু হয়েছে। কিন্তু একটুখানি দূরে হুগলিতে আমাদের একটু রাধানগরে যেতে হবে। রাধানগর, ওখানে জন্মেছেন আমাদের
প্রথম নবজাগরণের, আধুনিক নবজাগরণের মহান পুরুষ পথিকৃৎ। রাজা রামমোহন রায়, পথিকৃৎ রাজা রামমোহন রায়। তো তার বাড়ি হচ্ছে রাধানগর পল্লী, রাধানগরের। এখন ওখানে ওনার বাড়িঘর পুরো ভেঙে পড়ে গেছিল এবং এখনো সেই রকমই অবস্থা। কিন্তু 1919 সালে আবার সেই রবীন্দ্রনাথ এবং সত্যেন্দ্রনাথ দত্ত, যদুনাথ বসু এরা সব গিয়ে ওখানে একটা স্মৃত পল্লী, রাধানগর পল্লী সমিতি ওখানে একটা বানান এবং এখন যে স্থানটি রয়েছে রাধানগরে সেটা তো আছেই, এবং কলকাতাতেও একটি বাড়ি রয়েছে রাজা রামমোহন রায়ের বাসস্থান হিসেবে। সেটাও খুবই দৈন্য দশার মধ্যে চলেছে এবং ইমিডিয়েটলি যদি কিছু না করা হয় এটাও কতদিন টিকবে আমার সন্দেহ আছে। ভারতবর্ষের যে নবজাগরণ যেটা ঘটলো, শ্রী চৈতন্য মহাপ্রভু তো নবদ্বীপে ছিলেনই, কিন্তু তারপরের যে একটা ইতিহাস, ওই গ্যাপটা রয়েছে, রাজা রামমোহন রায়ের জন্মের সঙ্গে সঙ্গে একটা নতুন উন্মেষ হলো যে হিন্দু যে সমস্ত আচার আচরণ হিন্দুরা করতো তার মধ্যে কিছু কিছু নানা রকমের প্রবলেম ছিল, সতীদাহ ছিল, বাল বিবাহ ছিল, বিভিন্ন রকমের প্রবলেম, সামাজিক অনেক রকমের প্রবলেম। এবং তখন ইংরেজরা চলে এসেছে এবং মুসলিম যুগ শেষ হয়েছে জাস্ট মোটামুটি একটা সন্ধিক্ষণ, যুগ সন্ধিক্ষণ বলা যায়। সেই সময় রামমোহন রায় জন্মেছিলেন এবং তিনি ভারতবর্ষের প্রথম একজন মানুষ যিনি সারা পৃথিবীতে, বিশেষ করে ইংল্যান্ডে গিয়ে সারা পৃথিবী তাকে চিনেছিল, তার মারফত ভারতবর্ষকে চিনেছিল। সেই রাজা রামমোহন রায়কে আমরা একদম ভুলেই গেছি বললে চলে। এই রাধানগর এবং ওনার ওখানে বাড়ির কাছে যে রত্নাবলী, ওনার ওখানেও একটা সতীপীঠ রয়েছে ওনার বাড়ির খুব কাছে, সেটার অবস্থাও খুবই যে একটা ভালো তা নয়। তো এইখানের একটা স্থান মাহাত্ম্য, বিশেষ স্থান মাহাত্ম্য আছে রাধানগর, হুগলি এবং অবশ্যই কলকাতায় তার বাড়ি। তো রামমোহন রায়ের পর যে বড় মাপের মানুষটি জন্মালেন, তিনিও কলকাতায় নয়, কাছেই নৈহাটিতে, এবং তিনি হলেন অন্য কেউ নয়, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার জন্মস্থান এই নৈহাটিতে এবং ওনাদের যে বাড়িটা তার বাবা জবচন্দ্র চট্টোপাধ্যায় বানিয়েছিলেন 1840 সাল নাগাদ, এবং এখন ওই জায়গাটি ঋষি বঙ্কিম গ্রন্থাগার ও সংগ্রহশালা হিসেবে পরিচিত হয়েছে। কাঁঠালপাড়ায়, হ্যাঁ। তো সেখানে আমি কিছুদিন আগে গেছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল। ওখানে ঋষি বঙ্কিম গ্রন্থাগার ও সংগ্রহালয় শালা করা হয়েছে ওনার বাড়িটিতে। দুটি অংশ আছে বাড়ি, এবং বাড়ির ভিতরের জায়গায় তার একটি যিনি যেখানটায় তার আতুর ঘর ছিল, যেখানে জন্মেছিলেন, একটা ছোট্ট মন্দির মতো করা আছে। সেটাও খুবই একটি বিশেষ জায়গা যেখানে ঋষি বঙ্কিম তার প্রথম আলো দেখেছিলেন ভারতবর্ষের। তো সেটা আমরা মোটামুটি প্রিজার্ভ রয়েছে, কিন্তু একটা অংশ এখন খুব একটা ভালো অবস্থা নেই, এবং যেখানে বসে উনি বন্দে মাতরম লিখেছিলেন, সেই বন্দে মাতরম সেই টেবিলটা ওখানে রাখা আছে। তো আমাদের সৌভাগ্য হয়েছিল ওখানেই আমরা ওই বন্দে মাতরম গেয়েছিলাম। তো আপনারা যারা যাননি এখনো, এই কাঁঠালপাড়া, নৈহাটির কাঁঠালপাড়া, এখানে গিয়ে একবার দর্শন করার। আর এইবার যাদের কথা না বললেই নয়, এবার ফিরে আসি কলকাতার আশেপাশেই আবার, সেটা হচ্ছে কামারপুকুর। কামারপুকুরে জন্ম হলো আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। উনি জন্মেছিলেন 1836 সালে। তো কামারপুকুরের ওনার বাড়ি তো মাটির বাড়ি ছিল, চালা ঘর। সেখানে এখন রামকৃষ্ণ মঠ করা হয়েছে কামারপুকুর। আপনারা যদি যান এখনো দেখবেন খড়ের চালার ঘর এখনো রয়েছে, এবং ওখানে একটা দুটো মন্দির তৈরি করা আছে। আর যেখানে মানে ছোটবেলায় রামকৃষ্ণদেব গদাধর যে পাঠশালায় যেতেন, সেই পাঠশালাটিও এখনো রাখা আছে, এবং যে পুকুরে স্নান করতেন সেটিও ওখানে প্রিজার্ভ আছে। তো অনেকেই মানে যেহেতু রামকৃষ্ণ মিশনের সারা পৃথিবীব্যাপী প্রচার রয়েছে, তার জন্য মানুষ ওখানে যায়, তার জন্য জায়গাটা ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে। আর তার পাশেই যদি না বললেই নয়, আমাদের মাতৃ মন্দির, যেটা মঠ সেন্টার, যেটা মা শারদার যে জয়রামবাটিতে, সেখানেও একটি মন্দির রয়েছে, যে বাংলার যে ধর্মীয় নবজাগরণ এবং যার পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের আবির্ভাব, সেই স্বামী বিবেকানন্দ এই রামকৃষ্ণ শারদার আশীর্বাদ পুষ্ট হয়ে সারা পৃথিবী জয় করে ভারতবর্ষকে নবজাগরণের পথে নিয়ে গেলেন। স্বামী বিবেকানন্দ অন্যদিকে জন্মালেন যেখানে, সেটা হচ্ছে কলকাতায় 1863 সালে 12ই জানুয়ারি।
তো ওই বাড়িটা এখন তখন ঠিকানা ছিল ৩ নম্বর গৌরমোহন স্ট্রিট। তো সেই বাড়ি আমি দেখেছি একদম ভগ্নাবস্থায়, মানে মানে কোন রকম, মানে ওখানে থাকা মানেই বিপজ্জনক অবস্থায় ছিল বাড়িটা। তো রামকৃষ্ণ মিশন এটাকে নিয়ে নতুন করে বাড়িটাকে বানানো হয় এবং এখন ওই রাস্তার ঠিকানা, ওই বাড়ির ঠিকানা হচ্ছে ১০৫ নম্বর বিবেকানন্দ রোড এবং ওখানে পুরো বাড়িটা সংস্কার করে নতুনভাবে করা হয়েছে এবং স্বামীজির একটি পূর্ণাবয় মূর্তি ওই বাড়ির সামনে রয়েছে, যেটি উদ্বোধন করেছিলেন আমাদের প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম। তো এটা একটি বিশেষ তীর্থস্থল, যেমন কামারপুকুর, জয়রামবাটি তেমনি স্বামী বিবেকানন্দের জন্মস্থল। এটা কলকাতায় এখন আমরা ফিরে এসেছি একদম কলকাতার বুকে। এবার কলকাতার বুকে যেটা প্রবীরদা উল্লেখ করলেন যে কয়েকটা মন্দির আছে, আমি সেই সুযোগে উল্লেখ করে নিই যে প্রথমত কালীঘাট মন্দির যে এখন যে অবয়ব, এটার এক্সাক্ট টাইমিংটাও পাওয়া যায় না, কিন্তু ৫১টা শক্তিপীঠ বা সতীপীঠ সারা উপমহাদেশে যখন রয়েছে তাদের প্রাচীনত্ব বলাটাই বাতুল্য। আমরা কেউ জানি না যে কত প্রাচীন এই স্থানগুলির মাহাত্ম্য। প্রত্যেকটা সতীপীঠ বা শক্তিপীঠ, সেখানে মন্দির হয়তো ছিল, বড় মন্দির ছিল। মুসলিম আমলে সেগুলো হয়তো ধ্বংস করা হয় বিভিন্ন জায়গায়, যেমন শৃঙ্খলা দেবীর কথা একটু আগে বললাম, সারদা মঠের কথা বললাম। তো কালীঘাট হচ্ছে সেই একটা শক্তি, মানে মানে ৮টা শক্তিপীঠকে সব থেকে বড় মহাশক্তিপীঠ বলা হয়, তার মধ্যে একটি হচ্ছে কালীঘাট। এবং দক্ষিণেশ্বরের মন্দির পরে আমাদের রানী রাসমণি তৈরি করেছিলেন স্বপ্নাদিষ্ট হওয়ার পর, এবং সেই দক্ষিণেশ্বর মন্দিরে আমরা জানি পরবর্তীকালে কি হয়েছে। সেখানে ঠাকুর রামকৃষ্ণ ঘটনাচক্রে তার দাদার জায়গা নিলেন পুরোহিত হিসেবে এবং সেখানে মা কালীর সাধনা করতে গিয়ে তারপর সারদা মা এলেন, তারপর বিবেকানন্দ। এই যে স্থান, যে দক্ষিণেশ্বরের যে অঞ্চলটা, এটাও কলকাতার মধ্যেই পড়ে। দীর্ঘ ইতিহাসে যাচ্ছি না, কিন্তু পাশেই রয়েছে আদ্যাপীঠ। আদ্যাপীঠের মা, অদ্ভুত একটা কম্বিনেশন। সেখানে নিচে রয়েছেন ঠাকুর রামকৃষ্ণ মন্দিরের ভিতরে, তার উপরে রয়েছেন মা কালী, মায়ের মূর্তি, এবং তার উপরে রাধাকৃষ্ণের মূর্তি। একটা অদ্ভুত একটা মানে নূতনত্ব এখানে তৈরি হয়েছিল। এখানে একটু কাহিনী না বললেই নয়। কাহিনীটা সত্যতা কতটা অনেকে হয়তো ডিবেট করেন, কিন্তু এখানে একজন ডাক্তার ছিলেন, সেই ডাক্তারের নাম অন্নদা ভট্টাচার্য। তিনি আয়ুর্বেদিক এবং বিভিন্ন অনেক কিছু পেশায় ডাক্তারই ছিলেন। তো তিনি একবার স্বপ্ন পান যে ওনাকে ঠাকুর রামকৃষ্ণ স্বপ্ন দিচ্ছেন যে তুই যা, ওখানে এক জায়গায় মায়ের আদ্যাপীঠের মায়ের মূর্তিটা রয়েছে, ওখানে নিয়ে এসে আমাকে স্থাপনা কর। তো উনি প্রথম দিকে এটা বিশ্বাস করেননি। পরবর্তীকালে ওনার এক বন্ধু ধীরেন, তাকেও স্বপ্ন দর্শন ঠাকুর দেন নাকি। তার ফলে ওনারা যান এবং এখন যেটা প্রবীরদা আগে উল্লেখ করলেন ইডেন গার্ডেন, সেই ইডেন গার্ডেনের একটা জায়গায় এই মূর্তি পাওয়া যায় একটা পুকুরের ধারে, এবং সেই মূর্তি নিয়ে এসে এখানে আদ্যাপীঠ মন্দিরে স্থাপনা করা হয়। তো এখানেও দেখা যাচ্ছে যে ঠাকুর রামকৃষ্ণ এবং অন্নদা ভট্টাচার্য বা অন্নদা ঠাকুর ওনার নাম ছিল, প্রচলিত নাম, এদের যে জায়গাটা সেখানে এখন একটা বিশেষ স্থান মাহাত্ম্য পেয়েছে। এবং আদ্যাপীঠ মানে বুঝতেই পারছেন আদিশক্তি মানে আদি মায়ের মূর্তি, এবং একটা অপরূপ মূর্তি, একটা নূতন ধরনের মূর্তি, যেটা ভারতবর্ষের খুব কম জায়গাতেই পাওয়া যায় এরকম মূর্তি। তো এটা নিশ্চয়ই খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা। অনেকে গুলিয়ে ফেলেন দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠের অ্যাকচুয়ালি যেটা বোধহয় অর্গানাইজেশন, যেটা ট্রাস্ট বোধহয়, সেটার সঙ্গে দক্ষিণেশ্বর জড়িয়ে আছে, দক্ষিণেশ্বর সামথিং ট্রাস্ট। সেই জন্য অনেকেই মিশিয়ে ফেলেন দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠের মধ্যে। আদ্যাপীঠকে শক্তিপীঠ বলা হয় না বা সতীপীঠ বলা হয় না, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আদ্যা শক্তি ওখানে অবস্থিত আছেন। এইবার এই অঞ্চলের এই ৩টি বিশেষ জায়গা, দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ এবং বেলুর মঠ। বেলুর মঠেরও ইতিহাসটা একটু ঘাঁটলেই দেখা যাবে যে স্বামীজি যখন ফিরলেন ওখান থেকে, আমেরিকা থেকে ফিরলেন বিশ্ব জয় করে, তো তখন থেকেই স্বামীজি রামকৃষ্ণ মিশন এবং মঠ তৈরির মানে পরিকল্পনা চলছে।
এবং সেই পরিকল্পনার সময় উনি ভাবছেন যে কোনো এক জায়গায় একটা স্থান করা যেখানে সমস্ত সাধুদের বা নতুন যারা ভক্ত তাদেরকে ট্রেনিং দেওয়ার একটা জায়গা। তো উনি আলমোড়া বা বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছিল। তো ফাইনালি উনি ঠিক করলেন যে একটা বেলুড় মঠ এবং মিশন তৈরি করা হবে এবং জায়গা স্থাপন করা হলো গঙ্গার ধারে। এবং যে এখনকার যে স্থপতি আমরা মন্দির যা দেখি সেটি স্বামীজির জীবিত অবস্থায় সেটি তৈরি হয়নি। এটা বোধহয় 1926 বা 29 সাল নাগাদ এটা প্রতিষ্ঠিত হয়। ঠাকুর রামকৃষ্ণেরই এক শিষ্য, তিনি নিজে আর্কিটেক্ট ছিলেন এবং স্বামীজির কিছু আইডিয়া ছিল যে পৃথিবীর বিভিন্ন জায়গা ঘুরে, বিশেষ করে ভারতবর্ষের রাজস্থান এবং বিভিন্ন জায়গা স্থাপত্যি দেখে একটা মোটামুটি একটা মিশ্রিত একটা আর্কিটেকচার দিয়ে এই বেলুড় মঠ তৈরি করা হয়। এবং এখন বেলুড় মঠ হলো আমাদের ঠাকুর রামকৃষ্ণের সমস্ত কিছুর হেডকোয়ার্টার্স এবং সেখানে লক্ষ লক্ষ লোক প্রতি বছর আসে এবং একটি বিশেষ স্থান হয়ে দাঁড়িয়েছে। তো এই গেল ওখানকার যারা রেনেসাঁসের মধ্যে আরো কয়েকজন আসছেন তাদের কথা আমি বলবো এবার, যে নবজাগরণের। তার মধ্যে আরেকজন, তিনি হচ্ছেন আর কেউ না, শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ জন্মেছেন এই কলকাতায়, এখন সেখানে অরবিন্দ ভবন রয়েছে। এবং শ্রী অরবিন্দের কথা আমরা জানি, তিনি প্রথম জীবনে মহান বিপ্লবী ছিলেন, অনুশীলন সমিতি, যুগান্তর, বিভিন্ন ধরনের বিপ্লবী কার্যে যুক্ত ছিলেন। এবং তার ভাই বারিন ঘোষ, মুরারিপুকুর আলিপুর বোমার মামলা নিয়ে আমরা একটা আলোচনা করেছি। বারিন ঘোষেরও ওইখানে মুরারিপুকুর বাড়িটি এখনো বোধহয় ভগ্নাবস্থায় রয়েছে। তো অরবিন্দ ভবনও একটি বিশেষ জায়গা, যে শ্রী অরবিন্দ পরবর্তীকালে মহাযোগী, আমাদের এই কালের একজন মহাযোগী, যিনি আমাদের সঙ্গে ছিলেন, মানে হিমালয় বা জঙ্গলে ছিলেন না। এবং যোগের যে মাহাত্ম্য, যোগের যে আসল অর্থপূর্ণ যে যোগের বিস্তৃত অর্থ, সেই নিয়ে এই যুগের বেদের যে বিশারদ, উপনিষদের বিশারদ হিসেবে, মানে যে বিশেষ দার্শনিক ভাবে এটাকে প্রেজেন্ট করেছেন শ্রী অরবিন্দ, তার জুড়ি আর নেই। তো তারও জন্ম এই কলকাতায়। এবং যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন পাশের বাড়ি, তিনি হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ, ওনাকেও অনেকেই নবজাগরণের একজন বিশেষ হোতা বলেই অনেকেই মনে করেন। কারণ আমরা এখনো পর্যন্ত সে সিনেমাই হোক আর আমাদের জলসাই হোক, এই রবীন্দ্রনাথের সুর, গান এবং কথা ছাড়া যেন এখনো অবধি পূর্ণ হয় না। তার মানে রবীন্দ্রনাথ আমাদের মধ্যে কতখানি জড়িত। এবার রবীন্দ্রনাথকে তার আসল অর্থে কতখানি আমরা জীবনযাপন করি সেটা আলাদা কথা। কিন্তু রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের সুর, রবীন্দ্রনাথের কথা আমরা বলতে একটা বাঙালি মানে একটা নস্টালজিক ব্যাপার। তো সেই ঠাকুর জন্মেছিলেন এই কলকাতাতেই, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, যেটা 1784 সালে ওনার মানে নীলমণি ঠাকুর, যিনি দ্বারকানাথ ঠাকুরের বোধহয় বাবা ছিলেন। তো দ্বারকানাথ ঠাকুর রবীন্দ্রনাথের গান ছিলেন। 1784 সালে এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি তৈরি হয়। ওটি এখন একটি সংগ্রহালয় হয়েছে, মিউজিয়াম মতো হয়েছে। এবং রবীন্দ্রনাথ তো জন্মেছিলেন 1861 সালে এবং ওখানেই জীবনের বড় অংশ কাটিয়েছেন, যদিও আরো অন্যান্য জায়গাতেও উনি সময় কাটিয়েছেন। তো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি যারা দেখেননি বা যাননি, তাদের এখানে তাদের নিশ্চয়ই তাদের একটা নতুন অনুভূতি হবে। এবং কলকাতার বুকেই এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, এসপ্ল্যানেড যেটাকে ইংরেজরা বলেছে। তো ওই জায়গাটার নাম আমাদের কিন্তু প্রাচীন কাল থেকে ওই জায়গাটার নাম ধর্মতলা, যেটা আমাদের নাম। এবং এই ধর্মতলায়, যেটা ববিদা উল্লেখ করেছিলেন, ওখানে ধর্ম ঠাকুরের পুজো হতো। ওখানে নাকি সমাজের সকল নিচু জাতি বাগদি বাউরিরা নাকি ওখানে পুজো করতো এবং একটি পাথরকে পুজো করা হতো। এবং এবং আরো অনেক রকমের তত্ত্ব আছে, মানে থিওরি আছে।
কিন্তু এটি মনে হয় যেন গ্রহণযোগ্য, কারণ ধর্মতলা মানে ধর্ম, যেখানে ধর্ম ঠাকুরের পুজো ভারতবর্ষের বিভিন্ন মানে বাংলার বিশেষ করে বিভিন্ন জায়গায় হয়, এবং ধর্ম ঠাকুরের উল্লেখ আছে আমাদের বিভিন্ন কাব্যে, বাংলা কাব্যে। তো হয়তো তাই এবার আর একজন মানুষের কথা না বললেই নয়, যিনি নবজাগরণের একজন বিশেষ বড় হোতা। তাকে আমরা একদম ভুলে গেছি। রামমোহনকে যেমন ভুলেই গেছি, অত বড় একটা মানুষ, আরেকজন মানুষকে ভুলে গেছি যার কথা, যার স্মরণে এই কিছুদিন আগেই নেতাজির যে দিল্লিতে যে নতুন মূর্তি স্থাপনা হয়েছে, সেই মূর্তিতে মালা দিতে গেছিলেন আজাদ হিন্দ ফৌজের সবথেকে একমাত্র জীবিত, শতাধিক বর্ষ হয়ে গেছে তার, মাধবন বলে ওনার নাম। তিনি ওখানে মালা দিতে গেছিলেন নেতাজির মূর্তিতে ১০০ বছর পরে। তিনি বলেছেন যে ভারতবর্ষের প্রকৃত পিতা যদি কেউ হন, তিনি হচ্ছেন আর কেউ নন, না নেতাজি নয়, উনি বলেছেন রাসবিহারী বসু। রাসবিহারী বসু যদি না হতেন তাহলে আজাদ হিন্দ ফৌজ হতো না, আজাদ হিন্দ ফৌজ না হলে নেতাজিও হতেন না। কিন্তু অদ্ভুত ব্যাপার না, কাউকে জিজ্ঞেস করুন রাসবিহারী বসুর জন্ম কোথায়, বেশিরভাগ বাঙালি বলতে পারবে না, কারণ নেই তো কিছু। অ্যাটলিস্ট রামমোহন রায় বা অন্যান্যদের কিছু আমাদের মানে বাড়িগুলো এখনো টিকে আছে, কিন্তু রাসবিহারী বসুর বাড়িটাই নেই। সেখানে ওনার জন্ম হয়েছিল 1886 সালে। 86 সালে পূর্ব বর্ধমান জেলায় সুবলদহ গ্রামে। রাসবিহারী বসুর যে অবদান, রাসবিহারী বসু শুরুতে এই যে অনুশীলন সমিতি এবং বিভিন্ন বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তো রাসবিহারী বসুর যখন দেরাদুনে ছিলেন, তখনও তিনি বিপ্লবী কার্যকলাপ চালিয়ে গেছেন, কিন্তু ওনাকে কেউ ধরতে পারছিল না। তার মৃত্যুর পর জাপানের সর্বোচ্চ যে অ্যাওয়ার্ড, সেটা ওনাকে দিয়েছেন, রাইজিং সান অ্যাওয়ার্ড। ভারতবর্ষ কিছু দিয়েছে? দেয়নি। তো এই আমি নবজাগরণের পর্যায়ে এই কটা উল্লেখ করে আমি আজকের মতো শেষ করছি। ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গে প্রায় 30টি সংগ্রহালয় রয়েছে, যেগুলোকে জাদুঘর বা মিউজিয়াম বলা হয়, এবং এগুলোর কথাও আমরা কিন্তু সব কয়েকটা ছাড়া আর আমরা জানি না। যে 3টে কলকাতার বুকে রয়েছে সব থেকে বড়, একটা হচ্ছে ভারতীয় জাদুঘর, যেটা ইন্ডিয়ান মিউজিয়াম। এটা তৈরি করেছিল তার আগে ফোর্ট উইলিয়াম, বলছি, এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল। এশিয়াটিক সোসাইটির তৈরি হওয়ার পরবর্তীকালে ওখানে সংগ্রহালয়টা সমস্ত নিয়ে এসে এই ভারতীয় জাদুঘরে রাখা হয়, এবং এটা এশিয়ার মধ্যে সব থেকে প্রাচীন। 1814 সালে বোধহয় এটা তৈরি হয়েছিল। 1814 সালে এটা তৈরি হয়েছিল এশিয়া সোসাইটি। তো তারও পাশে আরেকটি মিউজিয়াম মতো বলা যায়, সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম। ফোর্ট উইলিয়াম ওটা এখন নাম হয়েছে, নাম পাল্টে এখন স্বর্ণিম বিজয় তোরণ করা হয়েছে। ওটা বোধহয় 2021 সালে এটার নাম বদল দেওয়া হয়েছে, ফোর্ট উইলিয়াম আর বলা হয় না। কিন্তু ওখানেও অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, এবং ব্রিটিশ এবং নবাবদের সংঘর্ষ এবং অনেক কিছু কাহিনী ওখানে রয়েছে। তার মধ্যে আমি যাচ্ছি না, পলাশির যুদ্ধের পর অনেক কিছু কাহিনী এখানে জড়িয়ে আছে। সো ভারতীয় জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেটাও আবার তৈরি করা হলো এক সময়, যে এটা হয়েছে 1904 সালে এখানে শুরু হয়েছে। 1906 সালে যখন প্রিন্স অফ ওয়েলস জর্জ ফিফথ যখন এসেছিলেন, 1921 সালে এই বিল্ডিংটা এখন যে স্থাপত্যটা দেখা হয়। এবং এটা একটা লজ্জার বিষয় যে এত বড় একটা কলোনিয়াল সিম্বল এখনো পর্যন্ত আমরা ভিক্টোরিয়ার নামে রেখে দিয়েছি। এটা নিয়েও আমাদের চেষ্টা করা উচিত, এটার নাম পরিবর্তন করা। কারণ কুইন ভিক্টোরিয়ার, রানী ভিক্টোরিয়ার আমলে ভারতবর্ষের সব থেকে বড় সাম্রাজ্য ছিল ওদের, ব্রিটিশদের, এবং বেশিরভাগ লুটপাট হতো। মানে ভারতবর্ষের এতগুলো দুর্ভিক্ষ হয়েছিল, এত মানুষ মারা গেছিল, সেই তার ক্রাউন ছিলেন কিন্তু এই ভিক্টোরিয়া, এবং তার নামে এখনো রয়েছে একটা জায়গা। তো যাই হোক, ওখানে এখন মিউজিয়াম করেছে, স্বাধীনতা সংগ্রামীদের একটা সংগ্রহালয় করা হয়েছে। তো দেখার মতো জায়গা। তাছাড়াও বাংলায় আরো অনেকগুলি এরকম সংগ্রহালয় রয়েছে, যেগুলো
অলমোস্ট অজানা এবং ভেঙে পড়ার মতো। গুরুসদয় মিউজিয়াম, যেখানে ফোক এবং কালচারের জন্য গুরুসদয় মিউজিয়াম আছে। আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট রয়েছে, জোড়াসাঁকো তো উল্লেখ করেছি। ওদিকে রবীন্দ্র ভারতী মিউজিয়াম রয়েছে। নেতাজি ভবন, যেখানে নেতাজির জন্মস্থান, সেই নেতাজি ভবন, ওটাকেও সংগ্রহালয় করা হয়েছে। এবং আরেকটি বেহালাতে একটি স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম আছে, আমি কখনো দেখিনি, ওটার নামই শুনিনি। তো এরকম বহু এরকম আছে। বিষ্ণুপুরের মন্দিরগুলিকেও সংগ্রহ বলা হয়। আচার্য ভবন, যেটা সায়েন্স সিটি কলকাতায়, ওখানে জগদীশচন্দ্র বাড়িটাকে আচার্য ভবন বলা হয়, ওটাও একটা মিউজিয়াম মতো। হুগলিতে চন্দননগর মিউজিয়াম আছে। তারপরে দার্জিলিং এ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট মিউজিয়াম এবং রেলওয়ে মিউজিয়াম আছে। মালদা আছে, মালদা মিউজিয়াম আছে, গৌড় আর্কিওলজিক্যাল মিউজিয়াম আছে। বাঁকুড়াতে বিষ্ণুপুর মিউজিয়াম এবং যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন রয়েছে বিষ্ণুপুরে। কোচবিহারে প্যালেস মিউজিয়াম রয়েছে। মেদিনীপুরে মেদিনীপুর মিউজিয়াম, পুরুলিয়া অযোধ্যা হিলের মিউজিয়াম রয়েছে। তো এরকম 30টার উপর সংগ্রহালয় গোটা পশ্চিমবঙ্গে আছে, কিন্তু আমরা বেশিরভাগই তার নাম জানি না, অথবা তাদের অবস্থা খুব একটা ভালো না। তো ত্রিবেণীর কথা সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। ত্রিবেণীতে 1298 সালের পর থেকে কুম্ভ মহোৎসব ওখানে হতো। ওখানে দুটি সূর্য এবং বিষ্ণু মন্দির ছিল, সেটি ধ্বংস করে ওখানে গাজীর দরগা করা হয়েছে এবং তার নিদর্শন আপনারা গেলেই দেখতে পাবেন। তো তার পাশাপাশি যেটা বড় জায়গা হচ্ছে নবদ্বীপ। আপনারা সবাই জানেন নবদ্বীপ আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, এবং উনি 1486 সালে জন্মেছিলেন, কিন্তু নবদ্বীপ তারও অনেক আগে থেকে খুবই একটা বর্ধিষ্ণু জায়গা ছিল। সেন বংশের ক্যাপিটাল ছিল, এটা গঙ্গার ধারে, এবং বহু প্রাচীন শহর নবদ্বীপ। শুধু শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের সময় তার মানে ওটা পরে হয়েছে, এবং মহাপ্রভু সারা পৃথিবীর গৌড়ীয় যে বৈষ্ণব যে বৈষ্ণবিজম যেটা বলা হয়, গৌড়ীয় বৈষ্ণব সংস্কৃতিটা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, যার একটা অংশ হলো ইস্কন, যাদের একটি বড় মন্দির স্থাপিত হয়েছে নবদ্বীপে। তো এইগুলো আমরা অনেকেই ভুলে গেছি। আমরা এটাও ভুলে গেছি যে বর্ধমান যে নামটা, সেটা মহাবীরের নামে। ভগবান মহাবীর দুবার ভারত পশ্চিমবঙ্গে এসছেন, তারও উল্লেখ রয়েছে বিভিন্ন জায়গায় সেই 2000 বছর আগে। তো এই যে কাহিনীগুলো আস্তে আস্তে আমাদের বের করতে হবে। এবার লাস্ট আমি শক্তিপীঠে যাচ্ছি। অট্টহাস শক্তিপীঠ, যেটা বীরভূমে। সেখানে বহুলা শক্তিপীঠ, সেটা কাটোয়া এবং কেতুগ্রামের কাছাকাছি। বক্রেশ্বর শক্তিপীঠ, এটাও বীরভূম। তারপরে জোগাদ্দার শক্তিপীঠ, যেটা ক্ষীরগ্রাম, বর্ধমান জেলায়। কালীঘাটের কথা অলরেডি উল্লেখ করা হয়েছে। এই সমস্ত জায়গায় কিছু না কিছু মন্দির রয়েছে, কিন্তু এইগুলি কোনোটাই হয়তো আদি মন্দির বলে কেউ নেই, ধ্বংস হয়ে গেছিল এবং পরবর্তীকালে মন্দিরগুলি করা হয়েছিল। নকুলেশ্বরে ভৈরব, কঙ্কালীতলায় শক্তিপীঠ রয়েছে তারপর বীরভূমে। মুর্শিদাবাদ জেলায় একমাত্র শক্তিপীঠ কিরিটেশ্বর শক্তিপীঠ, আমার যাওয়ার সৌভাগ্য ছিল। ওখানেও খুবই খারাপ অবস্থায় রয়েছে মন্দিরটি, সংস্কার না হলে যে কোনো দিন ভেঙে পড়বে। নলাটেশ্বরী শক্তিপীঠ রয়েছেন নলাহাটিতে। নন্দী কিশোরী শক্তিপীঠ রয়েছেন, এবং তার ওখানেও ভালো মন্দির তৈরি করা হয়েছে পরে। রত্নাবলী, যেটা বললাম, রাধানগর হুগলি, যেখানে রাজা রামমোহন রায়ের জন্মস্থান, ওখানে আনন্দময়ী মায়ের মন্দির রয়েছে, রত্নাবলী শক্তিপীঠ। আর জলপাইগুড়িতে রয়েছে আমাদের ত্রিশতা শক্তিপীঠ, সেখানেও দেবীর কোন একটা দেহের অংশ পড়েছিল। উজানি শক্তিপীঠ, ঘুষকরার বর্ধমান জেলার কাছে, ওখানে উজানি শক্তিপীঠ। বিভাস শক্তিপীঠ, এরকম অনেকগুলি কথা আমি উল্লেখ করলাম। তো 13-14টি শক্তিপীঠ কালীঘাট মিলিয়ে বিশেষ বিশেষ জায়গা, এটা বেশিরভাগ বাঙালি ভুলে গেছে। তো এই হলো আজকের আলোচনার মোটামুটি কনক্লুশন, যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রাগৈতিহাসিক যুগ থেকে যেগুলো ইতিহাসে লিখিত আছে এবং লোককথায় আমরা পাই, এবং একটা সময় মানে মোটামুটি 1300 থেকে 1550 পর্যন্ত এই 250 বছরের বাংলার ইতিহাস হারিয়েই গেছে প্রায়। আমি যখন আমার এই প্রথম বইটি লিখতে শুরু করি, বাংলার ইতিহাস নিয়ে চর্চা করলাম,
খুবই কষ্টর বিষয় হয়েছিল যে কোনো পাচ্ছি না ইতিহাস। যে ইতিহাসটা লেখা হয়েছে শুধু হয় ব্রিটিশদের আংশিকভাবে লেখা কিংবা মুসলিম ঐতিহাসিক বললে ভুল হবে। ওই যে যারা মানে কোঠারি থাকে তাদের লেখা। যেমন পান্ডুয়ার একটা কাহিনী আছে, ওখানে একটা প্রচলিত কাহিনী আছে। সে কাহিনীটা পুরো সর্বৈব মিথ্যা কাহিনী। তো এরকম কাহিনীতে ঢাকা পড়ে আছে গোটা বাংলার ইতিহাস। তো আশা করি যারা শুনছেন এবং বিশেষ করে নবপ্রজন্মের যারা ঐতিহাসিক এবং গবেষক, তারা ইতিহাসগুলোকে আরো ভালোভাবে নিয়ে আসবেন, বের করে নিয়ে আসবেন আমাদের মাঝে। এটাই কামনা, এই আলোচনার উদ্দেশ্যই তাই। আমরা এতক্ষণ শুনছিলাম বাংলার স্থান মাহাত্ম্য। এত কম সময়ে এত বড় একটি রাজ্যে এতগুলো বিশেষ জায়গা নিয়ে বলা খুবই কঠিন, তাও কাঞ্চনদার কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা যে তিনি সংক্ষিপ্তভাবে হলেও বহু স্থানকে তুলে ধরেছেন। আমরা সময় সুযোগের অপেক্ষায় থাকব যাতে এই নিয়ে আরও একদিন বিস্তারিত আলোচনা হয়। গত বছর আমরা দেখছিলাম প্রধানমন্ত্রী তামিলনাড়ু এবং কাশীর একটি সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে প্রায় দীর্ঘদিনের একটি সাংস্কৃতিক যাত্রার সূচনা করেছিলেন। আমাদের আশা থাকবে বাংলার নবদ্বীপের সঙ্গেও কাশীর যে দীর্ঘকালীন একটি সাংস্কৃতিক সুসম্পর্ক, তা নিয়েও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হবে। আত্মঘাতী বাঙালি এই শব্দটিকে চিরতরে পরিহার করে বাঙালি আবার তার নিজের বিষয় জানবে, তার পূর্বপুরুষদের কথা জানবে এবং স্থানের কথা জানবে। আজ বাংলা আবারের এই পডকাস্টে স্থান মাহাত্ম্য নিয়ে যে আমাদের এই আলোচনা, আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন লাগছে আপনার তা লিখে জানান। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার আরেকদিন।